স্যার, আমাদের জাহাজের 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করে। কোনোভাবেই ইঞ্জিন চালু করা সম্ভব হচ্ছে না। কি বলছো এসব তুমি? 4টা ইঞ্জিন নষ্ট হয়েছে, তাও একই সাথে? এটা কিভাবে সম্ভব? সেটা তো আমি নিজেও জানি না। হঠাৎ আমরা সমুদ্র থেকে অনেক দূরে চলে আসি, আর কয়েকটা বড় বড় ঢেউ আসে, আর ওই ঢেউর সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তা কিভাবে সম্ভব? ঢেউয়ের কারণে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, এটা আমি আমার 2 বছরের কেরিয়ারেও শুনি নাই, আর না দেখেছি, আর নাই আমি কখনো শুনেছি একই সাথে 4টা নষ্ট হতে। বড় জোর ঢেউয়ের জন্য পাখা নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে তো পুরো জাহাজই বন্ধ করে দিল। তার উপর স্যার, এভাবে একটা জায়গায় বেশিক্ষণ যদি আমরা বসে থাকি, তাহলে তো ঢেউয়ের কারণে যে কোনো মুহূর্তে জাহাজ উল্টে যেতে পারে। তেমন কিছুই হবে না। একটা কাজ করো, চেনটাকে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, এতে মাটির সাপোর্ট পাবে। কিন্তু স্যার, আমরা আছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে। কি বলছো এইসব? মাঝখানে মানে? জি স্যার, মাঝখানে। কিন্তু 3 ঘন্টায় মাঝখানে কি করে আসবো? সেটা জানি না, তবে মিটারে তাই দেখাচ্ছে। তাছাড়া এখানে এত ঠান্ডা, পুরো জাহাজ বন্ধ হয়ে আছে। এরকম আমরা সর্বোচ্চ 3 ঘন্টা বেঁচে থাকতে পারবো। কারো কাছে যে সাহায্য পাঠাবো, সেটাও কোনোভাবেই সম্ভব না। এক কথায় 3 ঘন্টার মধ্যেই কোনো সাহায্য না পেলে এই জাহাজে থাকা 30 নাবিক মারা যাবে। একটা কাজ করো, সবাইকে ডেকে নিয়ে আসো। আবির সবাইকে ডেকে তো নিয়ে আসে। সবাই আসার পরে জাহাজের কি সমস্যা হয়েছে? কোনো কিছু চলছে না? সে বিষয়ে কথার জন্য এসেছি। আমরা এমন এমন পরিস্থিতিতে আছি যেখান থেকে বেঁচে ফেরা প্রায় সম্ভব না। তার উপর এমন জায়গায় আছি যেখানে তোমরা নেটওয়ার্কও পাবে না, আর জাহাজের সব কিছু অফ করা। এক কথায় আমরা 3 ঘন্টার মধ্যে কোনো সাহায্য না পেলে মারা যাব। আকাশের কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়, কেননা তারা নিজের পরিবারকেও জানাতে পারছে না। এইদিকে স্যার, আমরা লাইফ জ্যাকেট পরে তো লাইফ বোটে উঠে যেতে পারবো। কিন্তু আমরা আছি আটলান্টিক মহাসাগরের। এখানে তুমি জাহাজের বাইরে 10 মিনিটও টিকতে পারবে না। যদি দিনের বেলায় হতো তাহলে নেমে পড়তাম আমরা, কিন্তু রাতের বেলায় সূর্যের আলো নেই, সেই জন্য তোমরা বরফ হতে বেশি সময় লাগবে না। স্যার, তাহলে কি আমাদের মৃত্যু অবধারিত? সাহায্য না পেলে অবধারিত। একটা কাজ করো, তোমরা নিজেদের মধ্যে কাহিনী শুনতে থাকো, তাহলে অন্তত সময় কাটবে। আকাশের কথা শুনে বাকিরা চোখের পানি ফেলতে থাকে। এইদিকে আবির আর আকাশের কলেজ লাইফের পরিচয় হয়। এরপর ওরা ভিন্ন ভিন্ন শহরে চলে যায়। এরপর ওদের দেখা হয় এই জাহাজের মধ্যে। আর তারপর তো আরও কাহিনী আছে, তা আপনারা জানতে পারবেন। তবে পাঠকগণ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, না জেনে না বুঝে কিছু বলবেন না। কারণ অনেকেই বলবে সমুদ্রে তো অক্সিজেন পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু আটলান্টিক মহাসাগরে যখন যাবেন তখন বাইরে অক্সিজেন পেতে খুবই কষ্ট হয়ে যাবে। তাছাড়া ওদের জাহাজে মোটামুটি একদিনের অক্সিজেন ছিল, কিন্তু জাহাজ নষ্ট হয়ে যাওয়ায় অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। তাহলে চলুন এবার গল্পে ফেরা যাক। স্যার, আপনার সম্পর্কে তো কিছুই বললেন না। কোন সম্পর্কে? স্যার, আমি যতদূর জানি আপনার পরিবার অনেক গরিব ছিল, কিন্তু এরপরেও আপনি এতদূর পর্যন্ত এসেছেন। কিন্তু কিভাবে কি হলো তা যদি বলতেন। আবিরের কথায় এবার বাকিরা চুপ হয়ে যায়। সবাই তো তাকিয়ে আছে আকাশের দিকে। স্যার বলুন, আজকে না হয় আপনাদের কাহিনী শুনে না হয় শহীদ হব। কিন্তু আমি এটা নিয়ে টেনশনে আছি। এই জাহাজের মধ্যে 4টা ইঞ্জিন নষ্ট হয়ে গেল, এর পেছনে কারো হাত নেই তো? কিন্তু স্যার, কেউ যদি এরকমটা করে থাকে তাহলে তো তার জন্য বিপদ আছে। সবাই আগে লিস্ট দেখো, তারপরে দেখো কারো মিসিং আছে কিনা। এরপর লিস্ট দেখে একজনের মিসিং হওয়া বুঝতে পারে। তখন আর ওদের বুঝতে বাকি রইল না যে এই সব কাজ ওরই। আর কে করেছে এরকমটা তা আপনারা জানতে পারবেন। এবার চলুন আকাশের সম্পর্কে পূর্বের কিছু কাহিনী জেনে আসি। তাহলে চলুন শুরু করি পূর্বে। আকাশ, কোথায় তুই? এই তো মা, আমি জাহাজ বানাচ্ছি। জাহাজ কেন বানাচ্ছিস? মা, তুমি কি জানো না, আমি যে বড় হয়ে জাহাজের ক্যাপ্টেন হতে চাই। শুনো ছেলের কথা, প্লাস্টিকের জাহাজ কেনার মতো ডলার নেই।
সেখানে তুই জাহাজের ক্যাপ্টেন হবি কি করে? কেন মা, তোমরা আমাকে কলেজে ভর্তি কি করাবে না? কিন্তু কলেজে যে তোকে ভর্তি করাবো সেটা তো পারবো না। দেখতে পাচ্ছিস আমি যা রোজগার করি তাতে কোনো রকমভাবে আমাদের চলে যায়। তার উপর কলেজে তুই পড়লে তোর খরচ চালাবো কি করে? আব্বু, আমি টিউশনি করাবো, এতে তো আমাদের হয়ে যাবে। কিন্তু তুই পারবি তো? হুম, পারবো আব্বু। তাছাড়া তোমরা চিন্তা করো না, আমি পড়াশোনার পাশাপাশি কাজও করব। তাছাড়া কলেজে তো আমি সব সময় ক্লাস আর করবো না। এই বয়সে এত হলো চাপ তুই সামলাবি কি করে? তোমরা ভেবো না, আমি আমার পড়াশোনার খরচ চালিয়ে নেব। দেখো, তোর পড়াশোনা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেখতেই তো পাচ্ছিস আমাদের অবস্থা। কলেজে তো অনেক দূরে, পারবো কি এত দূরে যেতে? চিন্তা করো না, একটা সাইকেল কিনে নিব আমি, তাহলে সাইকেল করে আমি যাতায়াত করব। যেমনটা তুই ভালো বুঝিস। দেখো বাবা মা, আমাদের অভাব থাকতে পারে, এর জন্য আমি পড়াশোনা অফ করব না। তাছাড়া চিন্তা করো না, আমি পড়াশোনা বাইরে কোনো খরচ করব না। আচ্ছা, যাই করিস ভেবে চিন্তে করিস। এদিকে আকাশের পরিবার অনেক গরিব, কেননা ওর বাবা দিনে যা আয় করে তা দিয়ে ওই দিনেরই খেতে হয়। আপনারা হয়তো ভাবছেন আকাশ অনেক গরিব, আসলে ওরা এত গরিব ছিল না, কেননা আকাশের চাচা ধোকা দেয় আকাশের বাবাকে, যার কারণে আজকে ওনাদের কিচ্ছু নেই। একটা সময়ে আকাশের সবই ছিল, শুধু এখন আর ওনাদের কিছুই নেই। আর তখনকার পরিস্থিতি আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি করে। এইদিকে কয়েকদিন ধরে আকাশ কাজ করে, যা ডলার পায় তা জমিয়ে রাখতে থাকে, কেননা ওকে কলেজে ভর্তি হতে হবে। তার সাথে আরো অনেক কাজ যে ওর বাকি, তার সাথে ওর চাচাকেও একটা শিক্ষা যে দিতে হবে। এই 2 মাস পর কলেজে ভর্তি হয়ে যায়, তখন ওর পরিচয় হয় আবিরের সাথে। হ্যালো, আমি আবির। আর তোমার নামটা যেন কি? পারভেজ হোসেন আকাশ। আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তোমাদের মতো আমার এত ডলার নেই যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো। দেখো, ডলার দেখে আমি বন্ধুত্ব করি না, আমি বন্ধুত্ব করি কারো মন দেখে। তাহলে আমার মধ্যে কি এমন দেখলে? সেটা পরে জানতে পারবে। এখন চলো আমরা ক্যান্টিনে যাই, দুপুর হয়ে এসেছে, এখানে খাবার খেয়ে নিই আমরা। কিন্তু আমার কাছে তো এত ডলার নেই খাওয়ার মতো। চিন্তা করো না, আমি সবটাই দিব। আর তোমার থেকে গল্প শুনবো, কোন বিষয় নিয়ে গল্প? তোমার বর্তমান পরিস্থিতি। তাহলে শোনো। এরপর সবটা শুনতে থাকি। সবটা শোনার পরে তাহলে গত 4 বছর ধরে এরকমভাবে দিন কাটছে তোমাদের? হুম, কিন্তু এর প্রতিশোধ তো আমি নিবই। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার চাচা এতদিনে কিছুটা পাওয়ারও করে নিয়েছে। এখন ওনাকে শায়েস্তা করতে হলে তোমাকে আরও বেশি পাওয়ারফুল হতে হবে। সেটাই করব। আমাদের সব কিছু না থাকায় এখন এতটা কষ্ট করতে হচ্ছে। আচ্ছা, আমি তোকে প্রতিদিন $20 করে দিব, এতে করে তোর খাওয়া আর প্রতিদিন চলে যাবে খরচ। না রে, আমি কারোর থেকে এভাবে সাহায্য নিতে পারবো না। আমার নিজেরও তো একটা আত্মসম্মান আছে। ঠিক আছে, তাহলে তোর জন্য কি করতে হবে সেটা তো বলবি। বেশি কিছু না, কয়েকটা টিউশনের ব্যবস্থা করে দে, তাহলেই হবে। এতে করে আমার বাকিটা হয়ে যাবে। আর একটা সাইকেল কিনে নেব, এতে করে আমাকে আর হেঁটে আসতে হবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এখন তাহলে চল, তোকে বাসায় পৌঁছে দিই। আমি হেঁটে হেঁটে যেতে পারবো। চুপচাপ চল আমার সাথে। আচ্ছা চল তাহলে, তুই গাড়ি নিয়ে আয়, আমি তাহলে এখানে দাঁড়িয়ে আছি। আমার 10 মিনিট লাগবে, তুই গেটের সামনে এসে দাঁড়া। আকাশ তো দাঁড়িয়ে আছে। অন্যদিকে ওদের কলেজে ঝামেলা হয় যে কোনো সময় ভিন্ন ভিন্ন কারণে, কেননা কলেজে তো প্রভাবশালী লোকজনের ছেলেমেয়ে থাকে, তারা এরকম করে ঝামেলা করে তা অনেকে জানেন। একটু পরে কয়েকটা গাড়ি আসে আর সেখান থেকে কয়েকটা মেয়ে এক এক করে নামতে থাকে, আর ওদের দেখে অনেক ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কেননা ওরা একদিকে কলেজের সিনিয়র, অন্যদিকে ওরা প্রভাবশালী। এদিকে আকাশ মাথা নিচু না করে, ওই ছেলে, এদিকে আয়। জি, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে
আর কেউ কি আছে যে ওদের বলতে যাব? কি বলেন? এখানে তো আরো 4-5টা ছেলে আছে। তুই তো বড্ড কথা বেশি বলিস। আরে রাখছেন কেন? আমি তো সত্যি কথাই বলছি। ওই রাখতে ভাষণ। এখন এটা বল, তুই কেন মাথা নিচু না করে আমার দিকে তাকিয়ে আছিস? কি করব? আপনি এতটাই সুন্দর যে না তাকিয়ে থাকতে পারছি না। বাহ, জুনিয়র হয়ে সিনিয়রের সাথে ফ্লার্ট করছিস, ভালোই তো। তা তোর নামটা পরে জানবো। তোকে আমার ভালো লেগেছে অনেক। আজ থেকে তুই আমার দলে। আমি তো রাজনীতি করতে আসি নাই। তোকে ওইটা করতে বলিনি, আজ থেকে তুই আমার সাথে থাকবি। রাতের বেলায় আমি আমার বাড়িতে এসে থাকবো, আপনার সাথে পারবো না, আগেই বলে রাখি। এদিকে মোমো আকাশের কথায় রাগ করবে নাকি ওর বকা বকা কথাই হাসবে তাও বুঝতে পারছে না। কেননা এরকমভাবে যে কেউ কথার উত্তর দেয় তা মোমোর জানা ছিল না। এদিকে বাকিরা তো সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছে না। মোমো, তুই কি বলছিস এগুলো? তুই একটা জুনিয়র ছেলের সাথে তোর... ওই চুপ কর তুই। আমি ওকে আমার সাথে থাকতে বলেছি কখন? তাও ঠিকই বুঝেছে। এখন ওকে গাড়িতে তোল। প্লিজ আন্টি, আমি কোথাও যাব না। ওই আমি তোর কোন কালের আন্টি লাগি? যদি আর একবার আন্টি বলিস, কাজী ডেকে তোকে এখানেই বিয়ে করে নিব। না আপু, ঠিক আছে, আমি আপু বলে রাখবো। তুই শুধু আমার নাম ধরে রাখবি। নামটাই তো জানা হলো না। মোমো চৌধুরী। তোর নামটা বল। পারভেজ হোসেন আকাশ। বাহ, আকাশের মতো বিশাল তোর মন, নামের সাথে চলে যাচ্ছে। এখন আয় কোলাকুলি করি। কি বলেন? একটা মেয়ের সাথে কোলাকুলি? আমি পারবো না। রাশেদ, ধর তো ওকে। ওর সাথে তো আমি কোলাকুলি করেই নিব আজকে। আর তোমরা সবাই চোখ বন্ধ রাখবে। যদি কেউ চোখ মেলে তাকিয়েছো তাহলে কিন্তু এক এক করে সবার খবর আছে। মোমোর ভয়ে এক এক করে সবাই তো চোখ বন্ধ করে নেয়। এদিকে রাশেদ আকাশের পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। অন্যদিকে মোমো আসতেছে জড়িয়ে ধরতে, তখন কেউ একজন ওকে আকাশের উপরে এসে পড়ে। এতে রাশেদ অন্যদিকে পড়ে যায় আর মেয়েটি এসে আকাশকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখনই ওই মেয়েটার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট মিলে যায়। এ দেখে বাকিরা অবাক না হলেও মোমো অবাক হয়, কেননা বাকিরা তো চোখ বন্ধ করে রেখেছিল। এখন সেই মেয়েটি কে ছিল তা জানতে পারবেন একটু পরে। এদিকে আকাশকে এভাবে পড়ে থাকতে দেখে মোমো এসে হাত ধরে উঠায়। এই তুই ঠিক আছিস তো? কোথায় আর ঠিক আছি, আমার কোমরটাই ভেঙে দিল। এই কোমর নিয়ে তুই বংশের বাতি জ্বালাবি কি করে? বাতি তো কারেন্টে চলে, এটার সাথে মাজার কি সম্পর্ক? আচ্ছা, আমার উপরে যে পড়লো সে কই? আগে তাকে খুঁজে বের করি। এইদিকে নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে এখনো ঘাসের উপরে। মেয়েটাকে এতটাই মায়াবী দেখতে ছিল যা বলার বাহিরে। যাকে বলে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। কিন্তু মেয়েটার সম্পর্কে না জেনে এসব ভাবা ঠিক হবে না ভেবে চুপ করে আছে। এদিকে আকাশ হাত বাড়িয়ে দেয়। হাত ধরে উঠে আসুন। মেয়েটি কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল। মেয়েটি উঠেই আকাশকে একটা থাপ্পড় দেয়, যা মোমো আর আকাশ কেউই ভাবতে পারেনি এরকম হবে। কি ব্যাপারে? আমাকে কেন মারলেন? আমার কি দোষ? তুই আমার ঠোঁটে আর বুকে হাত দেওয়ার সাহস কোথায় পেলি? আমি কখন এইগুলো করলাম? পড়ে যাওয়ার সময় টার্চ লেগেছিল, আর পড়ে যাওয়ার পর ঠোঁট লেগেছিল, এতে দোষটা কোথায় আমার? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এ বলে আরেকটা থাপ্পড় দিতে যাবে, মোমো হাত ধরে ফেলে। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমারই বন্ধুর শরীরে হাত তুলবে, সেটা আমি মেনে নিব? দেখুন, আপনার বন্ধু আমাকে বাজেভাবে টাচ করেছে। তুই যদি ওর শরীরে এসে না পড়তি তাহলে এসব হতো না। ছেলে দেখলেই ওদের শরীরে এসে পড়ার অভ্যাস কতদিন থেকে। কি বলতে চাইছেন? আমি ওর শরীরে ইচ্ছে করে পড়েছি, তাও ওর মতো ভিখারি ছেলের উপরে? এই ইরা চৌধুরী পড়ার তো ইচ্ছেই নেই। এবারের মতো মাফ করে দিলাম। এরপর থেকে আমার আশেপাশে ভুলেও যেন না দেখি, মনে থাকে যেন। কথাটা যখন ইরা বলে তখন মোমো ইরাকে একটা থাপ্পড় দেয়। এবার সবাই সেটা দেখেছে। এদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। আপনার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়া? তাহলে কি আরেকটা দিয়ে সাহস বাড়িয়ে নিব নাকি? তুই কে আমাকে এইসব বলার? এবার মোমো আরেকটা থাপ্পড় দেয়। এতে তো পরিবেশ আরো বেশি নীরবতা হয়ে যায়। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোকে কেউ শেখায়নি? এদিকে ওখানে ইরার বন্ধু চলে আসে কয়েকজন।
আর মোমোর সাথে ঝামেলা করে। ওরা ওখান থেকে চলে যায়। কেন আপনারা তা বুঝতে পারছেন। ইরার থেকে মোমোকে এখানে সবাই বেশি চিনে, কেননা মোমো সিনিয়র, তারপর ওদের ক্ষমতাও আছে অনেক। এদিকে আবির চলে আসে। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তার আগে বল তুই কে? আপনি কে? দেখে তো সিনিয়র মনে হচ্ছে। ঠিক ধরেছিস। এখন তোর বন্ধুকে সাথে করে নিয়ে যা, রাস্তায় সবটা শুনে নিস ওর কাছ থেকে। আরেকটা কথা, ওকে এভাবে একা ফেলে কোথাও গেলে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, সেজন্য খেয়াল রাখবি, ওর মনে থাকে যেন। জি আপু, থাকবে মনে। আকাশ, গাড়িতে উঠ তাহলে। আকাশ আবিরের সাথে চলে যায় আর মোমো আর রাশেদ চলে যায় আড্ডা দিতে। সাথে এক কথাই যে যার মতো চলে যায়। রাস্তায় আকাশ আবিরকে সবটা বলতে থাকে। সবটা শুনে আবি তো হেসে কুল পায় না। যাক ভালো, তাহলে অবশেষে সিনিয়র আব্বুটা তোকে বাঁচালো। ঠিক বলেছিস। এদিকে আকাশ ওর বাসে আসে। তখন দেখে ওর চাচা দাঁড়িয়ে আছে কিছু কাগজ হাতে নিয়ে। কি ব্যাপার, আপনি এখানে কেন? তোদের এই বাসা থেকে বের হয়ে যেতে হবে। মানে কি, এত বছর আমরা এই বাড়িতে থাকতেছি আর এখন বলতেছেন এই বাসা থেকে বের হয়ে যেতে? কেননা এই বাসাটাও আমি লিখে নিয়েছিলাম, শুধু কাগজটা পাইনি বলে আমি কিছু করতে পারিনি এতকাল ধরে। এদিকে আকাশের বাবা মা চলে আসে। ওনারা কিছু বুঝতে পারছে না। পরে আকাশের চাচা সবটা বলে। দেখ ভাই, এমনিতে আমাদের চলতে অসুবিধা হয়ে যায়। এখন যদি আমরা এই বাসা ছেড়ে দিই, আমরা থাকবো কোথায়? সেটা আমি কি করে জানি তোমরা কোথায় থাকবে? দেখ ভাই, তুই তো সবই ধোকা দিয়ে নিয়ে নিয়েছিস। অন্তত এই বাড়িটা আমাদের থাকতে দে, তোর পায়ে পড়ি আমি। একটা শর্তে আমি তোদের এই বাড়িতে থাকতে দেব। কি শর্ত? আমি যে কোনো শর্তে রাজি। তাহলে আমার বাড়িতে তোদের সবাইকে 1 মাস করতে হবে। তাহলে আমি 1 মাস পর তোদের এই বাড়িতে থাকতে দেব। ঠিক আছে, আমি রাজি। তোর সাথে আমরা যেতে রাজি। কেননা এছাড়া কোনো উপায় নেই। কেননা আর যাই হোক, ওদের অন্তত থাকার জন্য একটা বাসা তো হবে। এইদিকে আকাশ তো রাগে রাগে ভিতরে একদম ফেটে যাচ্ছে, কিন্তু তাও কোনো কিছু বলছে না। কেননা আকাশ ওর লক্ষ্যে পৌঁছে তারপর এর প্রতিশোধ নিবে। সেজন্য কোনো উপায় না পেয়ে ওর চাচার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওদের একটা রুমে থাকতে দেওয়া হয়। রুমটা অনেক নোংরা দিয়ে ভরা। আগে এই রুমটা পরিষ্কার করে নে, তারপর তোদের যা আছে তা দিয়ে বিছানা করবি। আর হ্যাঁ, তোর বউকে বলবি রান্না করার জন্য, আর তুই দারোয়ানের কাজ করবি। আর তোর ছেলে বাজার থেকে শুরু করে সবই করবি। আসলে আমার দারোয়ান বাড়িতে গিয়েছে, ওর পরিবার নিয়ে, সেজন্য ওর আসতে তো 1 মাস সময় লাগবে। ওই মাসটা তোরা কাজ করে দিবি, তাহলে হয়ে যাবে। ওনারা চোখের পানি ফেলতে থাকে। আকাশের মা চলে যায় রান্না করতে আর ওর বাবা গেটে। আর আকাশ যায় বাজার করতে। বাজার শেষ করে যখন আসে, বাজারে কোনটা কত করে নিয়েছে হিসাব দে। এই তো মুদি দোকানের ওখানে এতগুলো ডলার গেল, তারপর মাছ, আর বাকিগুলো মিলে এত ডলার। এবার বল কত টাকা এখান থেকে বেঁচেছে? এই তো $10। তুই কি আমাকে বলদ পেয়েছিস? কেন চাচা, আমি কি করলাম? সামান্য এই কয়েকটা বাজারে এতগুলো ডলার খরচ হয় কি করে? তোর বাবার মতো তুইও কি চুরি করা শিখেছিস নাকি? বিশ্বাস করো চাচা, আমি তো চুরি করিনি কিছু। ঠিক আছে, এখন তোর মাকে এইগুলো দিয়ে আয় আর বল তাড়াতাড়ি করে রান্না করার জন্য। ওইগুলো ওর মায়ের কাছে চলে যায় আর ওর মা রান্নার কাজে সাহায্য করতে থাকে। কিছুদিন এভাবে যেতে থাকে। তার সাথে আকাশের চাচারও ব্যবহার আগে থেকে খারাপ হতে থাকে, কেননা উনি ইচ্ছে করে এখানে এনে ওনাদের কষ্ট দেওয়ার জন্যই এসব করেছে। এদিকে আকাশ কলেজ শেষ করে একটা কাজে সোফায় বসে টিভি দেখছিল। সেটা আকাশের চাচা এসে দেখে ফেলে। এ কি, তুই সোফায় কেন বসে আছিস? আসলে চাচা, কাজ নেই তো, আমি একটু টিভি দেখছিলাম। কথাটা বলতেই উনি আকাশকে একটা থাপ্পড় দেয়। এতে মুখ কিছুটা লাল হয়ে যায়, তার সাথে চোখ দিয়েও পানি পড়তে থাকে। তুই কাজ ফেলে রেখে এখানে টিভি দেখছিস? তোর কাজগুলো কি তোর বাবা এসে করে দেবে? আমি তো সব কাজই করেছি। ফ্লোর পরিষ্কার কি তোর মা করবে? ফ্লোর তো সকালেই পরিষ্কার করেই আমি কলেজে গিয়েছি। এখন আবার পরিষ্কার কর। আসলে আকাশের পরিবার ভালো করে জানে ওনারা আকাশের পরিবারকে এখানে এনে শুধু কষ্টই দিয়ে যাবে, সেজন্য ফুলো পরিষ্কার করতে থাকে। এভাবে 2-3 দিন আকাশ কলেজে যায়নি। অন্যদিকে রাশেদ,
আকাশের কোনো খবর নেই কেন বলতো? কোন আকাশ? আরে ওই দিনের সেই ছেলেটা, অনেকদিন ধরে ওকে দেখছি না। তুই কেন ওর পেছনে পড়ে আছিস? ওকে পছন্দ করে ফেলছিস নাকি? তোর কি মাথাটা গেছে? আমি ওর থেকে বড় হই অনেক। তাছাড়া ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। ও কলেজে আসলে আমার সাথে দেখা করতে বলবি। ও তাই বল। আচ্ছা এখন আমি মাঠের দিকে যাই, চল। এদিকে ওরা মাঠে তখন দেখে ইরার বন্ধুরা মিলে আকাশকে অপমান করে যাচ্ছে, সাথে আবিরও ছিল, কিন্তু আবির ওদের সঙ্গে কথায় আর পেরে উঠল না। এদিকে মোমো এসেই, আরে আকাশ, তুই এখানে কেন? কয়েকদিন ধরে তো কলেজেই আসছিস না। আসলে পাশে একটু সমস্যা চলছে তো সেই জন্য। কি সমস্যা? আকাশ বলতে যাবে তখনই আবার থামিয়ে দেয়। এখন না, পরে বলিস। এখন এটা বল, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর এরা তোর চারপাশে এভাবে দাঁড়িয়ে আছে। ব্যাপার তো কিছুই বুঝছি না, কি হয়েছে বলতো? তেমন কিছু হয়নি। তুই বলবি নাকি আমি? আসলে হয়েছে কি, আমি বলছি কি হয়েছে। তোমাকে তো চেনা চেনা লাগছে। আমি ওই মেয়ে যে কয়েকদিন আগে এর মতো ছেলের উপরে এসে পড়েছি। তাহলে ওই খারাপ মেয়েটা তুই? ওই, আপনি কাকে খারাপ মেয়ে বলছেন শুনি? ওই, একদম গলা নামিয়ে কথা বল, বুঝলি? তুই কি মনে করেছিস আমি তোর কথায় ভয় পাবো? সেটা তো কখনোই হবে না। দেখুন আপু, আপনি কিন্তু খারাপ করতেছেন। খারাপের তো কিছুই দেখলি না। এখন কি এখান থেকে যাবি, নাকি আমি তোকে এখানেই থাপ্পড় দিব? দোষ যে করেছে তাকে বলুন সরি বলতে। আকাশ, বল তো কি হয়েছে? আমি ভার্সিটিতে ঢুকছিলাম, তখন এই মেয়েটা এসে আমার সাথে ইচ্ছে করেই ধাক্কা দিয়ে ওর উপরে ফেলে দেয়। তারপর আমাকে ভিন্নভাবে খারাপ কথা তো শোনাতে থাকে। এখন বলে ওই মেয়েটার জুতো খুলে দিতে। ওই আকাশ যা বলেছে তা কি সত্যি? মোটেও না, আমি এরকম কোনো কিছুই করিনি। আকাশ, তুই আমার সাথে আয়। মোমোর সাথে চলে আসে। এদিকে আকাশের মুখ কিছুটা লাল দেখে মোমোর তো রাগ উঠে যায়। ওই মেয়ের কত বড় সাহস তোকে থাপ্পড় দেয়? আরে আমাকে এরা থাপ্পড় দেয়নি, তাহলে কে দিয়েছে তোকে থাপ্পড়? আমার বড় চাচা দিয়েছে। উনি কেন তোকে থাপ্পড় দিল? আসলে আসলে তুই বলবি কি? এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর মোমোর তো এতটাই রাগ হয় যা বলার বাহিরে। আর কতদিন থাকতে হবে এই বাসায়? এই তো আর 5টা দিন, এরপর আমরা যেখানে থাকতাম আগে ওই বাসা আমাদের দিয়ে দিব। ঠিক আছে, আর 5 দিন কষ্ট কর, বাকিটা এরপর আমি বুঝে নিব। তেমন কিছু করতে হবে না। আচ্ছা, এরপর তুই কি করবি? এই তো 1 বছর নৌবাহিনীতে জয়েন হব। বাহ, এত কিছু থাকতে নৌবাহিনীতে কেন? আমার যে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, তাছাড়া তার উপর ওখানে মাছ ধরবো, অনেক মজা হয়, সেই জন্য নৌবাহিনীতে যাব। ঠিক আছে, এখন চল খাবি। এদিকে আকাশকে নিয়ে ক্যান্টিনে যায়, আর সাথে রাশেদার আবিরও ছিল। এভাবে মোটামুটি দিন কাটতে থাকে। 7 দিন পর আকাশদেরও ওই বাড়ি থেকে বের হয়, আর ওর চাচা ওদের আগের বাসাটা লিখে দেয়। তোদের আগের বাসাটা আমি লিখে দিলাম, এবার থেকে ওই বাসায় থাক। তবে আমার কখনো প্রয়োজন হলে আমি ওই বাসায় আসব। ঠিক আছে। ওরা তো ওখান থেকে চলে আসে। ওরা যাওয়ার কিছুক্ষণ পর মোমো আসে রাশেদকে নিয়ে ওখানে। ওদের দেখে, কি ব্যাপার, তোমরা কারা? পরিচয় দিলেও তো চিনবি না, তাহলে শুধু শুধু পরিচয় জেনে কি করবি? তোমার বাবা মা কি ভদ্রতা শেখায়নি? শিখিয়েছে, কিন্তু সেটা অপর পাশের ব্যক্তির উপরে নির্ভর করে। আচ্ছা যাকে, সময় বেশি নেই হাতে, তোরা দাঁড়িয়ে না থেকে তোদের কাজ শুরু কর, তবে কোনো কিছু যেন বাকি না থাকে। ওই কিসের কাজ? তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। এদিকে বাড়িরা পুরো বাসায় যা কিছু পেয়েছে সব এক এক করে ভাঙতে থাকে। এক কথায় পুরো বাড়িতে শুধু দেওয়াল আর খাট ছাড়া মোটামুটি বাকি সব কিছু ভেঙে ফেলেছে। এদিকে আকাশের চাচা তো কিছু করতে পারছে না, কারণ ওনার পায়ে বাড়ি দিয়ে ওনাকে হাঁটা চলা থেকে বিরত রেখে দিয়েছে। আজকে তাহলে চলি, তোরা ওনাকে একটু হসপিটালে দিয়ে আয়। মনে তো হচ্ছে বাসায় এখন কেউ নেই। এখানে পড়ে থেকে কষ্ট পাওয়ার চেয়ে হসপিটালে এসে কিছুক্ষণ রেস্ট নিই। তোমরা কারা আর আমাকে এভাবে মারলে কেন? আসলে দোষ আপনার না, দোষটা আবার আমাদেরও না, দোষটা অন্য একজনের। আসলে আমরা ভুল বাড়িতে এসে পড়েছি, সেজন্য আঙ্কেল সরি। সেজন্যই তো আপনাকে এখন হসপিটালে নিয়ে যাব। দেখে শুনে আসবে তো? এখন আমার ক্ষতিপূরণ কে দেবে? এ নিন আঙ্কেল চেক, এটা আপনি সুস্থ হয়ে ব্যাংকে এসে চেকটা ভাঙিয়ে নিন। আসলে এতগুলো ডলার তো আমরা ক্যাশ করে নিয়ে আসি নাই। ঠিক আছে, এবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুই ওনাকে হসপিটালে নিয়ে যা, আমি ওদের নিয়ে ওই বাসায় যাচ্ছি যে বাসাটা ভাঙার কথা ছিল। আয় তোরা। এদিকে রাশেদকে ইশারায় বুঝিয়ে দেয়।
কেননা নয়তো আকাশ আবার সন্দেহ করবে, সেজন্য এই নাটকটা আবার করা। একটু পরে ওনাকে তো হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আচ্ছা বেবি, আকাশের পরিচয় কি? আমি কি করে জানবো? ওই ছেলেটার জন্য ওই সিনিয়র আপু মেয়েটা কেন এরকম করতেছে কিছুই তো বুঝি নাই। আমার তো মনে হচ্ছে ওই মেয়েটার সাথে ওই ছেলেটার মধ্যে কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। রিলেশনের কথা বলছিস নাকি? হুম, আরে গাধা, কেউ দেখলে বা বললে কি বিশ্বাস করবে এই কথা? ইরা তাহলে আর কি থাকবে বল? সেটাই এখন ভাবতে হবে। কিন্তু রিলেশন নেই এটা শিওর, এর বাইরে তো কিছু একটা আছে। একটা কাজ করতো, কি কাজ? ওই ছেলের সম্পর্কে আমরা খোঁজখবর নিতে থাকি, তাহলে অনেক কিছু জানতে পারবো। তাহলে তাই করি। এভাবে দিন যেতে থাকে। অন্যদিকে কয়েক মাস পরে নৌবাহিনীতে আকাশ আবেদন করে। এদিকে কলেজে ফাইনাল পরীক্ষা চলে আসে। অন্যদিকে ওই কলেজ থেকে মোমো আর রাশেদ চলে যায়। আসলে ওটা কলেজ ভার্সিটি একসাথে ছিল, কিন্তু ওদের পড়া শেষ হয়ে যায়, এজন্য ওরা চলে যায়। তবে যাওয়ার আগে আকাশ, তোকে অনেক মিস করবো রে। আপু, আমিও অনেক মিস করব। সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে, তাই হবে। শেষবারের মতো ওদের সাথে এই কথাগুলোই হয়েছিল। তারপর কয়েকদিন যেতেই কলেজ ছুটি এসে জুনিয়রদের বিরক্ত করতে থাকে, আর শিকার সর্বপ্রথম ইরা হয়। ওই মেয়ে দাঁড়া। আমাকে বলছিস? তোকে বলছি। ব্যবহার ঠিক কর, তোদের তো আগে কখনো দেখিনি এই কলেজে। দেখবি কি করে, আমরা তো নতুন এসেছি। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে এভাবে কেউ কথা বলে? আমরা ওই সব মানি না, বুঝলি? আমরা যাকে সামনে পাবো তাকে এভাবে। এভাবে কি? হুম, থেমে কেন গেলি? ওদের বুকের ওড়না কেটে নেবো। কেন রে, তোদের কি ওড়না নেই? হুম, কথাটা শুনে বাকি সবাই হাসাহাসি করে। এতে আদি অনেক লজ্জা পায়, কিন্তু তার সাথে অপমানও হয়। সেই জন্য ইরার হাত ধরে টেনে নিয়ে যাবে। ওখানে আবির আর আকাশ দুজনে এসে পড়ে। কি ব্যাপার, তোমরা কারা? আগে তো কখনো দেখি নাই তোমাদের এখানে। তার আগে এটা বল, তুই কে? আমি যেই হই, ক্ষমা চাও এদের কাছে। তোর কি মাথা ঠিক আছে? আমি ক্ষমা চাইবো, তাও এই মেয়েটার কাছে? সেটা তুই ভাবলি কি করে? তা না হলে একটু পরে কি হবে তা তুই নিজেও ভাবতে পারবি না। ভাবার সময় অনেক পাবি, এখন সরেছে সামনে থেকে। আমি ওকে নিয়ে একটু গরম হয়ে আসি এই শীতের মধ্যে। কথাটা শুনে ইরা তো অনেক লজ্জা পায়। এবার আর আকাশ চুপ থাকেনি, কয়েকটা থাপ্পড় দেয় আদিকে। আদি তো রাগে একদম ফুলে আছে। এদিকে আবিরও ওখানে থাকা কিছু ছেলেকে মারতে থাকে। এদিকে মারামারি শেষ পর্যায়ে পুলিশ আসে। ওরা এসেই, তোমরা ছাত্র হয়ে এভাবে মারামারি করা ঠিক না। দেখুন স্যার, এই ছেলেটা জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে খারাপ ব্যবহার করে। ও তো আমাদেরও ছাড় দেয়নি। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমি এই আদির বেটাকে ধরে নিয়ে যাই। ভালো করে তেল মালিশ করে আমি ওকে আদব কায়দা শেখাবো। সেটাই ভালো হবে, নিয়ে যান ওকে। এদিকে পুলিশ আদিকে নিয়ে গাড়িতে উঠবে। তখনই আদি কাউকে কল দেয় আর পুলিশের সাথে কথা বলিয়ে দেয়। পুলিশ অফিসার কিছুক্ষণ কথা বলে আদিকে ফোনটা দিয়ে ছেড়ে দেয়। এতে বাকিরা জিজ্ঞেস করে বসে, কি ব্যাপার স্যার, আপনি ওকে ছেড়ে কেন দিচ্ছেন? কারণ ওর ভাই অনেক বড় মাফিয়া, আর ওপর থেকে কল এসেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, সেই জন্য কিছু বলার নেই। তাহলে তোরা দেখলি তো আমার কত পাওয়ার। হ্যাঁ দেখলাম, কিন্তু একটা কথা বলি, পুলিশ তোকে ছেড়ে দিল, আমরা তো ভুলেও ছাড়বো না, সেজন্য সাবধানে থাকিস। তুই কি মনে করেছিস আমি তোর কথাগুলো শুনে ভয় পেয়ে যাবো? সেটা তোর ইচ্ছে, এখন যা তো এখান থেকে। আদি চলে যায়। এদিকে ইরা এবার আকাশের উপর একটু একটু মায়া হতে থাকে, কেননা আকাশ যে ওকে আজকে এরকম একটা অপমানের হাত থেকে বাঁচালো। এ নিয়ে ইরা আর তানুর মাঝে কথা হতে থাকে। কিছুদিনের মধ্যেই ওদের পরীক্ষা শেষ হতে থাকে, আর পরীক্ষার কারণে ইরা আর আকাশের মাঝে ভালোই কথা হতে থাকে। তাহলে আমার উপরে আর রেগে নেই তো? হুম, আরে তেমন কিছু না। আমি তো জানি তোমাকে আমি অপমান কম করিনি, অনেক অপমান করেছি। তার সাথে অবহেলার কথা তো বাদই দিলাম। তারপরও আমার পাশে যে ভাবে দাঁড়িয়েছিস, সত্যি আমি কি বলে যে তোকে ধন্যবাদ দিব তা তো আমি নিজেও জানি না।
থাক সেসব কথা। আচ্ছা, আবার কবে দেখা করবি? আমি দেখা করব, তবে 9 মাসের জন্য। ওটাই হয়তো তোর সাথে আমার শেষ দেখা হবে। এরপর আর দেখা হবে কিনা জানি না। কেন কেন? হুম, কই যাবি তুই? পরীক্ষার পর তো অন্য ভার্সিটিতে আমি ভর্তি হয়ে যাব। তখন হয়তো আলাদা কোনো শহরে চলে যেতে পারি। তার তো কোনো ঠিকও নেই। ও তাই বল। হ্যাঁ, তোর যদি কোনো কথা বলার থাকে 3 দিন পর দেখা করব। আর ওটাই হবে শেষ দেখা। সেই জন্য কোনো কিছু বলার থাকলে বলে দিস, কেননা পরে হয়তো লেট হয়ে যাবে। আচ্ছা, আমি জানাবো। ওদের কথা শেষ হলে আকাশ চলে যায় ওখানে। এইদিকে আকাশকে নিয়ে ইরা তো ভাবনা শেষ নেই এবং কথা বেবিকে জানায়। কি বলছিস সেগুলো তুই? আমি ঠিক বলছি রে। কিন্তু তুই কি শিওর? হুম, শিওর। কিন্তু ওকে বলে দিব কি সেই কথা? বলে দে, দেরি কেন করবি? তাছাড়া অন্তত কিছুদিন সময় তো কাটাতে পারবি। কিন্তু একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? এরপর ইরা বেবিকে সবটা বলে। বেবি সবটা শোনার পরে তা বলে দে, তারপর যা হওয়ার হবে। না, এতে করে কষ্ট আরো বেশি হবে। কিন্তু না বললে তো তুই একাই কষ্ট পাবি। তাও ভালো, সারা জীবন তো ওকে কষ্ট দিয়েই এসেছি। এখন শেষ বিদায়ে আমি না হয় কষ্ট পেতে থাকবো। যা ভালো মনে করিস। এদিকে আকাশের ট্রেনিংয়ের ডেট চলে আসে। এই খবরটা শুনে তো ওর বাবা মা অনেক খুশি হয়ে যায়। 2 দিন পর ইরাও আকাশ দেখা করে। তবে ইরা আজকে শাড়ি পরে এসেছে, কিন্তু আকাশ তা জানে না, কেননা শাড়ির উপর বোরকা পরা ছিল। সেজন্য ওকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর একটা কাপল কেবিন বুক করে। অনেকে হয়তো কাপল কেবিন বুঝে নাই, তবে যারা সিঙ্গেল থেকে ডাবল হয়েছে তারা চিনে থাকবে। আর তাছাড়া অন্যরা যদি চিনে থাকে তাহলে সেটা অন্য হিসাব। কি ব্যাপার, কাপল কেবিন কেন নিল? তোমাকে কিছু দেখানোর ছিল। আমাকে আবার কি দেখাবে? এই বলে ইরা বোরকা খুলতে যাবে, তখন ইরাকে বাধা দেয়। আরে কি করছো? আমি ওরকম ছেলে না। তোমার কি মনে হয় আমি ওইসব দেখানোর জন্য কেবিনে নিয়ে এসেছি নাকি? আমি তো এখানে খেতে এসেছি। চিন্তা করো না, খাওয়াবো তো। এভাবে কথা বলতে বলতে ইরা খুলে নেয়। এবার ইরাকে দেখার পর তো আকাশের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। একদম চুপ করে আছে, শুধু তাকিয়ে আছে। আকাশের এমন চাহনিতে ইরা এতটাই লজ্জা পায় তা বলার বাহিরে। তাও নিজেকে সামলে নিয়ে। কি দেখো এরকম করে? তোমাকে? কেন, এর আগে কি কখনো দেখো নাই? দেখেছি, কিন্তু এরকম ভাবে তো কখনো দেখিনি। কেমন লাগছে বললে না তো? আমি যে বলার ভাষা আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানি তো এরকম কিছুই হবে, তবে চাইলে আমি তা পূরণ করে দিতে পারবো। লাগবে না আমার, আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়ি। তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিব। নিজে নিজে খাওয়ার মতো হাত তো আমার আছেই, তাহলে তুমি আমাকে শুধু শুধু কেন খাইয়ে দিবে? উফ, এ তো দেখি কিছুই বোঝে না। ওই তুমি মুভি টুভি দেখো না? হ্যাঁ দেখি তো। ওখানে কি হয় তা কি জানো না? ইরা কথাটা শেষ করবে তার আগেই ইরাকে থামিয়ে দেয় আর খাইয়ে দিতে থাকে আর ভাবতে থাকে। ভাবতে ভাবতে কখন যে অনেক কিছু হয়ে যায় তা ওরা নিজেও ভাবেনি। অনেকটা সময়ের পর, আকাশ, আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তোমাকেই বিয়ে করতে চাই, তোমার বাচ্চার মা হতে চাই, আর তোমার ভালোবাসা পেতে চাই আকাশ। প্লিজ আকাশ, আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তাহলে বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো আকাশ। এবার আর আকাশ চুপ থাকতে পারবে না, আবারও ইরাকে জড়িয়ে ধরে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে তোমাকে আমার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে। 6 মাস কেন? তার কারণ আছে। ঠিক আছে, তাই করব। তোমার 6 মাস কেন, 6 বছরও আমি অপেক্ষা করব। এই বলে ওরা শেষবারের মতো নিজেদের মধ্যে সময় কাটিয়ে আকাশ বাসে এসে ওর বাবা মা থেকে বিদায় নিয়ে যায়। আর অন্যদিকে আবির সাথে আরও যোগাযোগ হয়নি। মোটামুটি আকাশের গল্প কিছুটা এখানে শেষ হলো। আসলে অনেকে বুঝতে পারছেন, তারা প্রথম পর্বের 5 মিনিট বলেই বুঝবেন। তাহলে এবার চলুন আমরা জাহাজে ফিরে যাই। এইদিকে স্যার, ছবি তো সুন্দর।
সত্যি আপনার চাচা আপনাদের উপর অনেক অন্যায় করেছে, কিন্তু আপনার চাচার উপর প্রতিশোধ যে আর নিলেন না, আর নাই বাবুর সাথে আর দেখা করেছেন। সবই বলবো, আগে ট্রেনিং থেকে আসার পর বাকি কাহিনী তো বলবো। এখন তোমরা দেখো কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা। তখন আবির আসে ওখানে আর কিছু সিগন্যাল দেওয়ার মতো ধোয়া রকেটে পায়। এইগুলো আমরা ওপরে চালিয়ে দিব, তাহলে আমাদের খোঁজ পাবে অনেকে। ঠিক আছে, তাহলে তাই করো। এদিকে ওরা তো সিগন্যাল পাঠাতে থাকে, অন্যদিকে আকাশের পরের কাহিনী বলতে থাকে। তাহলে কিছুক্ষণের জন্য আমরা বা 2 বছর পিছিয়ে যাচ্ছি। 2 বছর আগে ট্রেনিং শেষ করে যখন এয়ারপোর্টে আসে তখন এরাও এখানে ছিল, সাথে আকাশের বাবা মাও দুজনই। ওনাদের দেখে আকাশ জড়িয়ে ধরে। ওনাদের ছেড়ে দেওয়ার পরে এবার এরা নিজেই আকাশকে জড়িয়ে ধরে। এতে তো আকাশ হবে কি হয়, কেননা ওর বাবা মা কোনো রিয়াকশনই নেই এতে। কি ব্যাপার, তুমি এখানে কেন? নতুন করে বিয়ে করে বউ নিয়ে এসেছো নাকি? যে আমাকে দেখে অবাক হচ্ছ? আমি তা বলিনি। বাবা মাকে তুমি কোথায় পেলে? ওনারা আমাকে তোমার ব্যাপারে বলেছে। তাছাড়া তোমার বাবা মা কিন্তু আমার সাথেই থাকে, আমার বাসায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সবটা তোকে যেতে যেতে বলবো। ঠিক আছে, চলো। গাড়িতে ওঠার পর ওনারা কথা বলতে থাকে। তাহলে শোন, তুই বাসা থেকে যাওয়ার 3 দিন পর ও আমাদের বাড়িতে আসে। তারপর? আমরা তো প্রথমে চিনতে পারিনি, এরপর ও তোমার ব্যাপারে সব বলল। তাছাড়া ও তোর বাবা মা নেই। ও অনেক রিকোয়েস্ট করার পর আমরা আর ফেলতে পারিনি কথা, সেজন্য ওই দিন ওর সাথে আমরা চলে এসেছি ওর বাসায়। কিন্তু বিশ্বাস কর, ও একবারের জন্য জানতে চায়নি তুই কোথায় গিয়েছিস। শুধু গতকাল ওকে জানিয়েছি তুই যে আজকে আসবি। তুই জানিস মেয়েটা তোর জন্য পছন্দের সব খাবার রান্না করেছে। কি বলো এরা, তুমি রান্না করতে পারো? জি স্যার। আমি তো জানতাম না। তুমি জেনে কি করবে শুনি? তাছাড়া সব কথা বলতে হয় না, ঠিক বলছি না আব্বু? একদম ঠিক বলেছো। বাহ, বিয়ে না হতেই দেখি সম্পর্ক বাঁধিয়ে রেখেছো। তো আগে তো বলতেই হবে, সেই জন্য এখন থেকে বলা শুরু করছি। আচ্ছা, আমি যদি না ফিরতাম? এমন কথা কেন বললে? তুমি তো মনে হয় এখনো জানো না আমি কোথা থেকে এসেছি আর কোন কাজে গিয়েছি। চিন্তা নেই, সবটা বাসর রাতে শুনে নিব, আর সেটা সারপ্রাইজ হিসেবে ধরে নিব। সেটা এখনো অনেক দেরি। কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি আবার? ব্যাপারটা তা না। তাহলে কি? আমি 5 দিন পর একটা কাজে যাব, ওই কাজ থেকে 5 দিন পর ফিরে আসব, তারপর আমরা বিয়ে করব। তুমি আগে বিয়েটা করে নাও। এখন না। কেন? পরে সময় হলে ঠিকই জানতে পারবে। ঠিক আছে। ওনারা বাসায় তো চলে যায়। 2 দিন পর আকাশ বের হয় বেগ নিয়ে। তবে এবার আকাশের মুখে চিন্তার ছাপ, কেননা ও যেখানে যাচ্ছে সেখানে অনেক বিপদ, যা আপনারা গল্পের প্রথম পর্ব পড়ে বুঝতে পেরেছেন। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? আছি একটু চিন্তিত। তোমাকে যে কথাটা বলতাম, আমি ঠিক 5 দিন পর ফিরে আসব। যদি কোনো কারণে না আসি? না আসি বলতে কোথায় যাবে তুমি? যে আসতে পারবে না? বললাম তো, সবটাই তুমি জানতে পারবে। তবে যাই করো না কেন, ফিরে আসিও আমার বুকে। আমি যে তোমার আশা করে বসে থাকবো। চিন্তা করো না, আমি ফিরে আসব। আকাশর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে হেডকোয়ার্টারে। ওখানে আকাশকে একটা মিশনে যেতে হবে। এই জন্য কী কী করতে হবে তা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, চিন্তা করবেন না স্যার, আমি সবটা দেখে নিব। আমিও তেমনটাই আশা করি। তবে কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবে। জি স্যার, জানাবো। এই বলে কয়েকজন সেনা নিয়ে জাহাজে করে বেরিয়ে পড়ে। আর যখন ওরা অনেকটা পথ চলে আসে তখনই জাহাজের ওই দুর্ঘটনা ঘটে। তারপর তাহলে স্যার, এই ছিল কাহিনী। এই জন্যই আমাদের আর দেখা হয়নি। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু বিয়ে করে একসাথে। আবির স্যার ঠিকই বলেছে, আপনি বিয়ে করে তারপর আসতেন। আমরা যে মিশনে যাচ্ছি ওটা অনেকটাই ভয়ঙ্কর।
যদি ওখানে কিছু একটা হয়ে যায় তাহলে ইরার জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চাই না ওর স্বপ্নগুলো তাড়াতাড়ি এভাবে নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ওকে বিয়ে করিনি। তার উপরে ইরা এখনো জানেই না আমি কি করি। এটা কোনো কথা? এখনো ভাবে কিছুই জানে না? জানাবো মিশন শেষ হলে। এখন এই দিকের কি খবর? কোনো সাহায্য কি পেলে? দূরে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। তাহলে সবাই তৈরি হয়ে নাও, আমরা এখান থেকে বের হব। তবে মিশনের জন্য যা যা লাগে সবটা নিয়ে নাও। ঠিক আছে, তাই করি। ওরা সবটা ঠিক করতে থাকে। 10 মিনিট পর একটা হেলিকপ্টার এসে জাহাজে এসে ল্যান্ড করে। তারপর ওরা ওখানে উঠে পড়ে। তারপর বাকিরা মিলে মিশনের উদ্দেশ্যে রওনা দেয়। তোমরা কিন্তু সাবধানে থাকবে, কোনো রকম কিছু দেখলে আমাকে জানাবে। সেটা তো জানাবো, আগে হেডকোয়ার্টারে জানাতে হবে সব কিছু। আর তারপর ওরা সবটা জানে হেডকোয়ার্টারে কল দিয়ে। কি বলো আকাশ, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজেও বুঝতেছি না কিভাবে এটা সম্ভব। তোমাদের সাথে যারা গেছে তাদের মধ্যে কেউ এই কাজটা করেনি তো? তেমনটা সম্ভব না। হতেও তো পারে। স্যার, কেউ নিজের মৃত্যু এভাবে ডেকে আনবে না। কারণ জাহাজে থাকা কেউ যদি করত তাহলে তো সে জানে এতে তার নিজেরই মৃত্যু হবে। তাহলে কেউ কেন করবে? তবে ওই লিস্ট থেকে একজন লোক এখনো বাইরে। ওকে যদি একবার খুঁজে বের করতে পারি তাহলে আর আমাদের কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তোমরা তাহলে মিশনে মনোযোগ দাও। আমি ততক্ষণে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তাই হবে। এদিকে আপনার হয়তো ভাবছেন সে ছেলেটাকে যে জাহাজের এরকম অবস্থা করেছে তা জানতে হলে আপনারা অপেক্ষা করতে থাকেন, কেননা জানতে পারবেন খুব সহজেই। এদিকে চলুন আকাশ ওদের নিয়ে কোথায় যায় সেটা আমরা দেখি। স্যার আমরা কোন জায়গায় যাব? এখান থেকে আর 15 কিলোমিটার দূরে আমরা একটা আইল্যান্ডে নামবো। তারপর ওখানে বাকি কাজ। তবে সাবধানে থাকবে তোমরা। কেন স্যার? আমরা যেখানে নামবো ওই জায়গায় হাতিয়ার দিয়ে ভরা, সেজন্য তোমরা সাবধানে থাকবে, কেননা ওরাও আমাদের উপর অ্যাটাক করবে। কিন্তু স্যার আমাদের কাছে যে হাতিয়ার তা দিয়ে ওরা কি পারবে? যাই কিছু হয়ে যাক না কেন আমাদের ফিরতেই হবে বাসায়, তা ওদের মারার পর। তোমরা এবার আসো আমার সাথে। এদিকে ওরা ওখানে নেমে একে একে করে বাকিদের মারতে থাকে। তবে ওখানে যে হাতিয়ার ভাই সবাই নিয়ে ওরা চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে আকাশ আসার পরে, আকাশ, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি তো ঠিক আছি। কিন্তু স্যার, ওই লোকটাকে কি খুঁজে পেলেন? ওকে তো এখনো খুঁজে পাইনি, তবে ওর ছবি আছে। দেখান তো ছবিটা আমাদের। এরপর আকাশ ছবিটা দেখতে থাকে। ছবি দেখে তো আকাশ চিনে যায় কে হতে পারে। এইদিকে স্যার, আপনারা কি আমাদের বিপদ সংকেত ওইগুলো দেখেই হেলিকপ্টার পাঠিয়েছেন নাকি আরও আগে? দেখো, তোমরা কোন জায়গায় যাবে সেসব তথ্য আমাদের কাছে থাকে। তাছাড়া যখন তোমার পুরো জাহাজ বন্ধ হয়ে যায় তখন রাডার থেকে তোমাদের জাহাজ চলে যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কাজে দেয়নি। কোনোভাবেই তোমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। 1 ঘন্টা পর আমার মনে হলো তোমরা কোনো না কোনো ঝামেলায় তো পড়েছ। সেই জন্য আমি হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু হেলিকপ্টার তোমাদের লোকেশন খুঁজে পাচ্ছে না, কেননা ঢেউয়ের কারণে তোমাদের লোকেশন চেঞ্জ হয়ে যায়। তার উপর অন্ধকার ছিল, সেজন্যই খুঁজতে তো সময় লাগবে একটু। পরে তোমাদের ধোয়া বোমা দেখে খুঁজে পায়। সত্যি স্যার, আপনি যদি সময় মতো হেলিকপ্টার না পাঠাতেন তাহলে হয়তো এত কিছু আর সম্ভব হতো না। দেখো, তোমাদের বিপদ থেকে বাঁচানোই আমাদের দায়িত্ব। তবে আমি 1 মাস পর রিটায়ার্ড করব। সেজন্য তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সেটা? সেটা এখন বলবো না, তখনই জানতে পারবে। এখন তুমি বাসায় যাও আর তোমার বিয়ের কাজটা সেরে নাও। আমার সাথে আবিরকে পাঠাতে পারবেন? আবির কেন? এরপর ওর স্যারকে সবটা বলে। সবটা শুনে, ঠিক আছে, তবে আবিরকে 3 দিনের ছুটি দিলাম। আর আকাশ, তোমাকে 10 দিনের ছুটি দিলাম। তোমরা ততদিন এনজয় করো। ধন্যবাদ স্যার। এদিকে আবির আকাশ যে যার বাসায় চলে আসে। বাসে এসে আকাশ বিয়ের কাজ শুরু করে দেয়, কেননা ওদের বেশি লেট করলে চলবে না। আকাশকে দেখে ইরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। খুশিতে সবার সামনে জড়িয়ে ধরে। তোমার কি কখনো লজ্জা শরম হবে না? আমি আবার কি করলাম? বাবা মার সামনে এগুলা কেউ করে, তাছাড়া নিজের শ্বশুর শাশুড়ির সামনে। লজ্জা কেন করবে? তাছাড়া তোমাকে এই সব নিয়ে ভাবতে হবে না। আজকের দিনটা তুমি রেস্ট করবে আর কালকেই আমাদের বিয়ে।
ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম। পরের দিন ওদের বিয়ে হয়। বিকেলে ওরা নিজেদের মধ্যে কাজ করতে থাকে। এদিকে আবির আর বেবি বাসর ঘর সাজিয়ে রাখে ফুল দিয়ে। রাতে ওরা যখন ঢুকতে যাবে, আমাদের পালনাটা দিয়ে তারপর ভেতরে যাও। সাথে আমারও। আমার যতদূর মনে পড়ে আমি কখনো তোমাদের থেকে কোনো ডলার নেইনি। তাহলে আমার কাছে তো পাওনা থাকার কথা না। আকাশ, তুমি কি নিয়েছো? কই, আমিও তো নেইনি। দুজনেই যখন নেইনি তখন ডলার পাওনা থাকে কি করে? আমি এখন কার কথা বলেছি? আমিও এখন কার কথাই বলেছি। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলতেছি, মানে হলো তোমাদের জন্য এত সুন্দর করে বাসর ঘর সাজালাম আমরা, তার জন্য তো লাগবে। ঠিক আছে, ওদের কিছু ডলার দিয়ে দাও। আবিরকে ওরা $1000 দেয়। আবির আর বেবি ওটা নিয়ে ওদের রুমে যায়, সাথে ডলার ভাগাভাগি করে নেয়। অন্যদিকে ইরা আর আকাশ রাতের বেলায় ওরা দুজনেই রুমে আসে। এদিকে ইরা ঘোমটা দিয়ে বসে আছে। আকাশ রুমে আসতেই পা ধরে সালাম করতে যাবে, তখনই আটকে দেয়। কি ব্যাপার? সালাম কেন করতে দিচ্ছ না? মাথা নিচু করে সালাম করা ঠিক না, তাছাড়া সালাম করতে হবে না। চলো আমরা গল্প করে সারা রাত কাটিয়ে দেই। কি বলো? তাহলে ঘুমাবো কখন আর রোমাঞ্চ করবো বা কখন? ওইগুলো বাকি দিনগুলোতেও করা যাবে। জি না, বাসর রাত প্রতিদিন আর আসে না, ওটাকে স্মরণীয় করে রাখতে হয়। তুমি তো চাইলে আমি প্রতিদিনই বাসর করতে রাজি। কিন্তু আজকের মতো ফিলিংস আর পাবো না। সমস্যা নেই, মাত্র 11টা বাজে। এখন আমার জন্য কি কি এনেছো তা আগে দাও। এরপর ইরাকে একটা হার পরিয়ে দেয় আর বুকে জড়িয়ে নেয়। তার সাথে না থাক এগুলো বলা যাবে না। এবার বলো তোমার পরিচয় কি আর তুমি কি কি করো। এরপর আকাশটা সব বলতে থাকে। সব শুনে ইরা খুশি হয়, যা বলার বাইরে। সবটা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাকে সারপ্রাইজ দিব বলে এতগুলো বছর ধরে কিছুই জানাইনি, কিন্তু গত 4 দিনের ঘটনা বললে তো তুমি কেঁদেই দিবে, সেজন্য আর বলবো না। তুমি তো এমনিতেই আমাকে কাঁদিয়ে দিলে। কখন আমি কাঁদালাম তোমাকে? ভালো করে তাকিয়ে দেখো, তারপর বাকিটা তুমি নিজেই বুঝতে পারবে। আকাশ তাকাতেই বুঝতে পারে, সেজন্য আর কিছু বলছে না। তুমি থেমে গেলে কেন? বলো তুমি, কষ্ট হবে না আমার? এরপর জাহাজের সব ঘটনায় বলতে থাকে। সবটা শুনে ইরা তো এবার কান্না করার মতো অবস্থা হয়ে যায়। কি বলো, তোমাদের সাথে এরকমটা কেন করলো? সেটা তো জানি না, হয়তো পূর্বের কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে। কিন্তু আমার যে অনেক ভয় করছে। ভয় পেও না, কিছুই হবে না আমার। চলো দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, আমি আর পারছি না নিতে। ঠিক আছে চলো। ওরা দুজনেই তো ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে পাঠক পাঠিকাগণ, আপনার এখানে খারাপ কিছু ভেবে নিয়ে না, কেননা ওদের বাসরাত নিয়ে অনেক কথাই বলা হয়েছে। সেজন্য আপনারা পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন, কেননা আমি পজিটিভভাবে বলছি, তাই আপনারাও সব কিছু পজিটিভভাবে নিতে চেষ্টা করবেন। পরের দিন সকালে আকাশ, ইরা আর বেবি সাথে আবিরকে নিয়ে শপিংয়ে আসে। তোরা এসেছিস, সেখানে আমাদের কেন আনবি? সেটা তো আমারও কথা, আমাদের এভাবে কেন নিয়ে আসা হলো? তোরা নিজেদের পছন্দ মতো কিছু কিনে নিবি। আমরা কেন কিনবো? দেখ, আমি সবই জানি। তুই যে আবিরকে ভালোবাসছিস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই কি করে জানিস? বলার কি দরকার? তোরা এই কয়েকদিনে যা করলি তাতে যে কেউ বুঝবে। তাছাড়া অল্পের জন্য তো আমার বাসর ঘরে তোরাই বাসর করে নিতি। তুই কি করে জানলি এত কিছু? সেটাই তো আমি বুঝলাম না। সবটা জানতে হবে না? এইদিকে ওরা শপিং করতেছে। ওদের শপিং করা প্রায় শেষ। তখন আকাশ কারোর সাথে ধাক্কা খেয়ে, সেজন্য তাকিয়ে দেখার জন্য পিছনে তাকিয়ে দেখে রাশিদ দাঁড়িয়ে আছে। রাশিদকে দেখে ওরা তো চমকে যায়, কেননা এতগুলো বছর পর রাশিদকে ওরা দেখল, সেজন্য। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? তা আমার কথা কি জিজ্ঞেস করবে না? পিছন থেকে এই কথাটা বলে মোমো বের হয়। মোমকে দেখে আকাশ তো অনেক খুশি হয়, মোমো কম না, সেজন্য ওখানেই আকাশকে জড়িয়ে ধরে। আর এতে ইরার মুখটা তো দেখার মতো ছিল। কিরে, এত বছর পর কোথা থেকে বের হলি? আরে কি, বাকিটাও দেখি এখানে।
তা কোথায় পেলে কলেজ লাইফের বন্ধুগুলোকে? আপু, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ওদের সবাইকে তো আমি চিনি, নতুন করে আর পরিচয় করিয়ে দিবি কি করে? এর বাইরে আরেকটা পরিচয় আছে। কি সেটা শুনি। এরা আমার বিবাহিত স্ত্রী। সিরিয়াস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। রাশেদ, তোর কি বিশ্বাস হয়? আমার তো বিশ্বাস হয় না, কিন্তু কিভাবে? আচ্ছা, আমরা কফি খেতে খেতে সব কাহিনী শুনবো। সেটা তো মন্দ হয় না। ওরা গেল কফি শপে। ওখানে বসে আড্ডা দিতে থাকে। তখন আকাশ ওর কাহিনীগুলো এক এক করে বলতে থাকে। কিভাবে কি হলো না হলো এগুলো নিয়ে আলোচনা করতে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি এটা জানো তুমি আর কতটা লাকি যে তুমি আকাশের মতো একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেলে? হ্যাঁ আপু, আমি সত্যি অনেক লাকি। কিন্তু আপু, আপনি কি এখনো সিঙ্গেল আছেন নাকি বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি 1 বছর আগে। কি বলো আপু, তুমি বিয়েও করলে? কিন্তু আমি তো দাওয়াতও পাইনি। তুই তো তখন ট্রেনিং করছিলি, সেজন্য জানিস না। আচ্ছা আপু, দুলাভাই কোথায়? এই তো আমাদের পাশেই বসে আছে। কে এসে? কে আবার? রাশেদ। ওরা তো সবাই অবাক হয়ে যায়, কেননা ওরা সবাই জানে মোমার রাশেদ ভালো বন্ধু, কিন্তু ওরা যে বিয়ে করবে তা ওরা বুঝতে পারেনি। বিশ্বাস করেন, আমি তো বুঝলামই না কিভাবে কি হলো। এত কিছু জেনে আর কি করবি? এখন ওর সাথে পরিচিত হয়ে নে। নতুন করে আর কি পরিচয় হবো বলেন আপু? সে সবই তো পুরনো। কি আমি পুরনো? কারণ আমরা প্রায় 5 বছর ধরে একে অন্যকে চিনি। সেখানে নতুন করে আর কি বলবো? সেটাও তো ঠিক। আচ্ছা, তোমরা কোথায় উঠেছো? আকাশ, তোমার চাচা কি খবর? ওনার তো কোনো খোঁজই পাচ্ছি না। পাবে কি করে? উনি তখন বাসা থেকে বের হতে পারছেন না। মানে? মানে আমি আর মোমো মিলে তোমার চাচাকে মেরেছি। মানে ওনাকে কেন মারলেন? ভাই, উনি তোমাকে মেরেছে, সেজন্য আমি আর মোমো মিলে ওনার বাসায় এসে সব ভেঙে ফেলি। তারপর ওনার পায়ে বাড়ি মেরে হসপিটালে দিয়ে আসি, কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি। আমি তো ভেবেছিলাম ওনাকে নিজে হাতে শাস্তি দিব, কিন্তু সেটা তো আর হলো না। এখনো অনেক সময় আছে সামনে। আচ্ছা, তোর নাম্বারটা দে। আকাশ নাম্বার দেয়, তবে এবার ইরা একটু রাগ করেনি, কেননা মোমা এখন বিবাহিত, সেজন্য ইরার ভয় কিছুটা গেল। আসলে কি বলুন তো, একটা মেয়ে তার স্বামীর পাশে নিজের আপন বোনকেও সহ্য করতে পারে না, সেখানে বাকিটা তো আপনারা জানেনই। তার সাথে আরও অনেক গল্প করেও বুঝতে পারছেন এটাই নিয়ম, যে যাকে যত বেশি ভালোবাসে সে তখন ওই ব্যক্তিটার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। চলুন এবার গল্পে ফিরে যাই। আমরা তাহলে এখন চলি, তোমরা নিজেদের খেয়াল রেখো। ঠিক আছে আপু, আপনারাও নিজেদের খেয়াল রাখেন। রাখবো ভালো করে। এই বলে মোমোর মাথায় টোকা দেয়। আসলে বন্ধুদের মধ্যে এইগুলো স্বাভাবিক, কিন্তু ওদের দেখে কেউ বলবে না যে ওরা স্বামী স্ত্রী। এদিকে ওদের এই মুহূর্তগুলো অন্য কেউ তার ক্যামেরায় রেকর্ড করে নেয়, কিন্তু সে কে তা আপনারা জানতে পারবেন কিছুদিন পরে। আকাশ, তুমি আবার কবে ফিরবে? এই তো 6 দিন পরেই। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে আর একা একা থাকবো কি করে? যদি তুমি রাজি থাকো আমার সাথে আসতে পারো। সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু তুমি তো সমুদ্র অনেক ভয় পাও। সেটা তো পাই, কিন্তু তাও আমি যাব। ঠিক আছে, আমরা তাহলে একসাথে যাব। এদিকে ওরা বাকি 6টা দিন কিভাবে যে কাটলো তা ওরা নিজেরাও জানে না, তবে এই 6 দিন আকাশ ইরাকে এত বেশি জ্বালিয়েছে তা বলার বাইরে। এইদিকে স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? এরপর আকাশ সবটা বলে। সবটা শোনার পর, কিন্তু আকাশ, তুমি তো পরিবার নিয়ে যেতে পারো না, এটা তো অন্যায় আর রুলসেরও বাহিরে। তার উপর তোমরা যাবে আর নৌসেনা নিয়ে, এদের মধ্যে তুমি নিজের স্ত্রীকে রাখবে কি করে? আসলে আমি কি বলতে চেয়েছি সেটা তুমি আশা করি বুঝতে পেরেছো। জি স্যার, কিন্তু অন্য কোনো উপায়ও কি নেই? আছে। তুমি চাইলে আমাদের পার্সোনাল যেটা আছে ওইটা নিয়ে বেরিয়ে যেতে পারো, তবে 2-3 দিনের ভেতরে ফিরে আসতে হবে। ঠিক আছে, তাই হবে। তবে এবার কিন্তু আগের বারের মতো কোনো ঝামেলা না হয়, কেননা পরিবার নিয়ে যাব। তাছাড়া এবার দূরে যাব না, ধারের কাছেই থাকবো। তার সাথে আপনি নজর রাখবেন। কোনো কারণে যদি 10 মিনিটের জন্য আমাদের মধ্যে কন্ট্যাক্ট বা সিগন্যাল না পান, তাহলে হেলিকপ্টার পাঠিয়ে দিয়েন। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। ধন্যবাদ স্যার, তাই হবে। 2 দিন পরে ইরাকে নিয়ে বেরিয়ে যায়। এই দিনটা ওরা অনেক মজা করে। পরের দিন হঠাৎ বুঝতে পারে ওদের উপর কেউ তো ফলো করতেছে, কিন্তু তাও ওরা শিওর না।
এখন তাহলে কি করব? একটা কাজ করা যায়, এই গ্যাজেটের সাহায্যে আমরা এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না সেটা খুব ভালোভাবেই জানতে পারবো। ঠিক আছে, তাই হবে। ওরা ওই গ্যাজেট লাগিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে। কয়েক ঘন্টা পরে ওখানে ওরা তৃতীয় ব্যক্তির আগমন টের পায়। এই লোকটাকে আমাদের পেছনে কেন লেগে আছে? সেটা তো পরে জানতে পারবো, আগে আমি হেডকোয়ার্টারে কল দিয়ে সবটা জানিয়ে দেই। এদিকে সবটা তো জানাই, অন্যদিকে এক একে ওখানে আরও লোকের আগমন হতে থাকে। এদিকে ইরাকে নিয়ে আকাশের যত ভয়, কেননা আকাশ চাইলেই একাই ওদের মোকাবিলা করতে পারে, কিন্তু ইরা সাথে থাকলে তা সম্ভব হবে না, কেননা ইরার সুরক্ষার জন্য কোনো কিছুই সম্ভব হবে না। সে এখানে একটা সিক্রেট রুম আছে, তুমি ওই রুমে অপেক্ষা করো, আর ওই রুম থেকে তুমি সবটা দেখতে পারবে। সাথে এই লাইফ জ্যাকেট পরে নাও, তাহলে এটা তোমাকে পানিতে ভেসে থাকতে সাহায্য করবে। কিন্তু ভয় হচ্ছে আমার। ভয় পেও না, তুমি বিপদ দেখলে এই বাটনটা চাপ দিলে এই জানালাটা খুলে যাবে, এরপর তুমি বাইরে চলে আসতে পারবে। তুমি সাবধানে থাকিও। জন্য ইরাকে ভিতরে রুম রেখে বাইরে এসে ওদের সাথে মারামারি করতে থাকে, সাথে গুলি তো হতেই থাকে। এক একে ওদের কিছু লোক মারা যায়, কিন্তু আকাশের গুলি শেষ হয়ে যায়। এদিকে ওরা এখনো 5-6 জন বেঁচে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না, সেজন্য হেডকোয়ার্টারে আবারও কল দেয়। কত দূর হেলিকপ্টার? টেনশন নিও না, আর মাত্র 5 কিলোমিটার দূরে। ওরা আসতেই আর কোনো সমস্যা হবে না। তুমি ঠিক আছো তো? আমি এখন পর্যন্ত ঠিক আছি, তাছাড়া আমার কাছে বুলেটও শেষ। ওরা এখনো 5 জনের মতো বেঁচে আছে, ওরা যে কোনো সময় আমাদের বোটে উঠে যাবে। তোমরা এক কাজ করো, বোটটাকে পেছনে ঘুরিয়ে আসার চেষ্টা করো, তাহলে হেলিকপ্টার তাড়াতাড়ি চলে আসতে পারবে তোমাদের কাছে। কিন্তু স্যার, ওরাই তো পিছনে পিছনে আমরা যেতেও তো পারবো না। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, হেলিকপ্টার তোমাদের কাছেই আসছে। 2 মিনিট যেতে না যেতেই হেলিকপ্টার চলে আসে, সাথে আবিরও আসে। কেননা এরকম পরিস্থিতিতে আবির তো বসে থাকবে না, সেই জন্য হেলিকপ্টার থেকে শত্রুদের উপর গুলি করতে থাকে। এতে ওদের 2 থেকে 3 জন মতো মারা যায়, কিন্তু ওদের মেন লিডার ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আবিরও পিছনে যাবে, তখনই ওকে থামিয়ে দেয় ইরা। ওর পেছনে যেতে হবে না, আমরা আগে বাসায় ফিরে যাই। এখানে আমি আর এক মুহূর্তও থাকবো না। ঠিক আছে, এখন হেলিকপ্টারে উঠে বসেন। বসার পর চলে আসে বাসায়। অন্যদিকে ইরাকে তুলে নিয়ে আসতে না পারায় অনেকে আপসেট হয়ে আছে। গল্পের ভিলেন, কেননা সে অনেক কিছু করেও ইরাকে তুলে নিতে পারছে না। তোমার উপরে অ্যাটাকগুলো হচ্ছে নাকি আমার উপরে, কিছুই তো বুঝতে পারছি না। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার উপরে কেন হতে যাবে? তারপরও তোমাকে নিয়ে তো আমার চিন্তা। তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে বলো? ভয় পেও না, একদম কোনো কিছুই হবে না। তাছাড়া আমার তো ব্রেকআপ টিম কাজ করে, সেজন্য তোমাকে এত ভাবতে হবে না। তুমি তো আজকেই ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা যাও তাহলে, সাবধানে। ওখান থেকে বের হয়ে হেডকোয়ার্টারে আসে। ওখানে আকাশকে দেখে। আকাশ, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ওই হামলাটা না হলে তো সবই ঠিক ছিল। এখন তো তুমি বরাবর এখানেই থাকছো, সেজন্য চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? স্যার, এবারের হামলাটা হয়েছে আমাদের দুজনেরই উপর। কি বলছো কি? জি স্যার, আমি ঠিক বলছি। কেননা এরপর সবটা বলতে থাকি। সবটা শোনার পরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাসায় সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি। আর তার সাথে তোমার বাসা থেকে তো মাত্র 5 মিনিট দূরেই পুলিশ স্টেশন। কোনো হামলা হলে ওরা পুলিশ স্টেশনে খবর তো পাঠাবে, সাথে সাথে ওরাও মোকাবেলা করবে। ধন্যবাদ স্যার, অনেক বড় একটা উপকার করলেন। আমার মাথা থেকে পুরো টেনশনই কমিয়ে দিলেন। কি যে বলো না আকাশ, তোমাদের খেয়াল রাখাই তো আমাদের দায়িত্ব। তুমি তাহলে কাজে মন দাও। ধন্যবাদ স্যার, এর পরের কাজটা কি হবে? তুমি সবেমাত্র বিয়ে করেছো, সেই জন্য তোমাকে আমি এখন মিশনে পাঠাবো না। আর তাছাড়া তোমাকে এখন থেকে মিশনে যেতে হবে না তেমন একটা। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে, সেটা তুমি পেয়ে গেলে। তোমাকে কিছু করতে হবে না, আর সেজন্য তোমাকে এখন থেকে সমুদ্রে যেতে হবে না। তুমি এখন থেকে মোটামুটি এগুলো সামলাও। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন।
এইদিকে মোটামুটি সব ভালোই চলতে থাকে। তখনই মোমো আকাশকে কল দেয়। আকাশ, আকাশ কোথায় তুই? কি ব্যাপার আপু, কিছু কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছেন কেন? কে বা কারা জানি রাশেদকে তুলে নিয়ে গেছে। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। কোন দিকে নিয়ে গেছে? মোমো ঠিকানা বলে, কিন্তু ওই ঠিকানার শেষ প্রান্তে তো সমুদ্র। ওই প্রান্তে তো সমুদ্র। কিন্তু ওরা ওখানে কেন নিয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না। কোনো চিন্তা করবেন না, আমি এখনই সবটা দেখতেছি। যাই করো একটু তাড়াতাড়ি, কেন না না জানি ওরা রাশেদের সাথে কি করে বসে। আপু কাঁদবেন না, আমি কোস্ট গার্ডদের জানাচ্ছি, আর আমি নিজে ওখানে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক ভাইয়াকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবো। এইদিকে আবিরকে জানায় বিষয়টা। ততক্ষণে আকাশ নিজেও বেরিয়ে পড়ে। এইদিকে ইরা কল দেয় রাত্রি যাওয়াতে। তখন ওকে সবটা বলতে থাকে। যাই করো না কেন সাবধানে করিও। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব, তুমি ঘুমিয়ে পড়িও। আমি এই দিকটা সামলে নিয়ে তারপর আসতেছি। আচ্ছা, নিজের খেয়ালে রেখো। এদিকে আকাশ তো সবটা নিয়ে চলে আসে সমুদ্রের ধারে। তখনই কিছু নৌসেনা দাঁড়িয়ে আছে। তোমাদের যে বলেছি খেয়াল রেখেছো তো? স্যার এখানে তো কেউ আসেনি, তাছাড়া এখানে তো চেকিং করা ছাড়া কেউ চাইলেও আসতে পারবে না। অন্য কোনো পথ কি নেই? পথ তো আছে, কিন্তু ওই পথেতে আর কেউ রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলাও যেতে ভয় পায়। ওই পথটা এখান থেকে কতটুকু দূরে? বেশি না স্যার, মাত্র 20 মিনিট লাগবে যেতে। তাহলে এভাবে বসে না থেকে যা যা লাগবে সবটা নিয়ে চলো আমার সাথে। ওরা একটা বোট নিয়ে চলে আসে ওই জায়গায়। তখন ওরা কিছু লোককে দেখে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ওরা তো চলে যাচ্ছে, ওদের কাজ শেষ, সেজন্য ওরা চলে যাচ্ছে। একটা কাজ করো, রাডার অন করে দেখো আমাদের আশেপাশে আর কোনো বোটের দেখা মিলে কিনা। জি স্যার, দেখতেছি। ওরা চালাতে থাকে আর সবটা দেখতে থাকে। তখন ওরা দেখতে পায় ওদের থেকে দূরে একটা বোট রাডারের ভিতর পড়েছে। যত তাড়াতাড়ি পারো ওই বোট ফলো করো। আর বাড়তি জ্যাকেট নিয়েছো তো? জি স্যার, সবই নেওয়া হয়েছিল। ওরা নিজেরাও প্রায় বোটের কাছে চলে আসে, যা এই বোটে থাকা কিছু লোক বুঝতে পারে। স্যার, ওরা তো আমাদের দিকে আসছে। আরে ওরা হয়তো গার্ড রাতে পাহারার জন্য এসেছে। ওরা অনেক দ্রুতভাবে এগিয়ে আসছে, মনে হচ্ছে ওরা আমাদের ব্যাপারটা জেনে গেছে। তোরা তাকিয়ে না দেখে তাড়াতাড়ি করে চালা। ওরা যদি ধরতে পারে এই পানিতেই ওরা চুবিয়ে মারবে, পরে তো আমাদের ডুবিয়ে মরতে হবে। এদিকে ওরা যত দ্রুতভাবে পারে চালাতে থাকে, তা আবার নৌসেনারা বুঝে যায়। স্যার ওরা তো দেখতেছি অনেক জোরে চালাচ্ছে। কারণ ওরা তো বুঝে গেছে আমরা ওদের ফলো করতেছি। একটা কাজ করো, মাইক দিয়ে সাউন্ড করে ওদের থামতে বলো। মাইক দিয়ে ওদের থামতে বলে, কিন্তু তাদের কোনো কাজ হয় না, কেননা ওরা থামছে না। স্যার আমরা গুলি করা শুরু করে দেব কি? তেমনটা করা যাবে না, ওখানে একজন লোক আছে, ওই লোকটা আমার জীবিত চাই। যদি গুলি চালাও ওই লোকটারও লেগে যেতে পারে। তাহলে কি আমরা চুপ করে থাকবো? না, আমরা নিশানা করে এক এক করে সবাইকে মারার চেষ্টা করো। তাই হবে স্যার। এরপর ওরা এক এক করে নেশা করে, কিন্তু পানি ঢেউয়ের জন্য কোনো কিছু আর হয়ে ওঠে না। এইদিকে একটু পরে স্যার, ওরা তো গুলি করে আমাদের 3 জনকে মেরে ফেললো। আচ্ছা, আজকে যে কি অবরোধ করে নিয়ে যাওয়ার কথা ছিল তার জন্য আসেনি তো? এটাও হতে পারে। এখন কি করবো বলেন? তাড়াতাড়ি করে লোকটিকে পানিতে ফেলে দাও। স্যার, তাহলে তো ওরা পুরো বোটকে উড়িয়ে দেবে। ওদের মাত্র একটা বোট, যদি আমরা ওকে ছেড়ে দিই তাহলে ওকে বাঁচাতে ওনারা বোট থামাবে, আর ততক্ষণ আমরা অনেক দূরে চলে যেতে পারবো। বুদ্ধিরা তো সেই। এরপর ওরা তাই বলো। ঠিক তখনই চলো রাশেদকে বাঁচাতে আকাশ বোট থামিয়ে দিল আর রাশেদকে তুলে নিল। রাশেদ, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছে, তবে একটু পানি খেয়ে নিয়েছিলাম। স্যার ওরা তো চলে গেল। ওরা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো রাশেদকে বাঁচানো। তবে এবার ওদের ধরতেও পারবো না, কারণ ওরা অনেক দূরে চলে গেছে। ওদের এখন আর ধরা যাবে না, সেজন্য ফিরে চলো। আর ওই বোট কোন জায়গায় এসে থামে এর ডিটেলস আমার লাগবে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে সব কিছু। রাশেদকে নিয়ে আসতে থাকে। তখনই রাশেদ ওদের সবটা বলতে থাকে। সবটা শুনে আরো বেশি শিওর হই নাই। এইদিকে বস বস, আমরা
আমরা এই ছেলেটাকে নিয়ে আসতে পারিনি। পথে আনছিলাম কিন্তু একটা হারামজাদা এসে নিয়ে চলে যায়। আমরা অনেক চেষ্টা করে পালিয়ে এসেছি। এদিকে ওদের বস তো কোনো কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওদের কথা শুনতেছে। বসের চুপচাপ দেখে ওরা কিছুটা ভয় পেয়ে থাকে, সেই জন্য ওরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ রাশেদকে নিয়ে চলে আসে বাড়িতে। মমতা রাশেদকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তোমার শরীর এরকম ভেজা কেন? একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কি করে? মাত্র 3 প্রশ্ন, তুমি এতগুলো দেখলে কোথায়? রাশেদ এরপর সবটা বলতে থাকে। সবটা শুনে মমতার বেশি কান্না পায়। উফ, বাচ্চা মেয়েদের মতো কান্না করছো কেন বলো তো? সে তুমি বুঝবে না। তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমিও এখন বের হব। কোথায় যাবে তাও এত রাতের বেলায়? এই আর কি, এমন রাত হলো। তাছাড়া আমি তো একা আসিনি, সাথে নৌসেনারা আছে। সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপু, এটা কোনো কথা? তুমি নিজেই তো আমাকে কত বিপদ থেকে বাঁচাতে, সেটা কি ভুলে গিয়েছো নাকি? আমি সত্যি আকাশ, তোমার মন অনেক বড়। নয়তো তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত রাতে বেরিয়ে পড়তো না। এভাবে লজ্জা দিবেন না। আমি তাহলে আসি এবার। ওরা ওখান থেকে বের হয়ে কিছু দূর আসতেই ওদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। কিন্তু ওদের কাছে বাড়তি তো চাকা আছে, কিন্তু চাকা খোলার যন্ত্র নেই। স্যার, কি হচ্ছে এইসব? জায়গায় জায়গায় শুধু বিপদ বিপদ আর বিপদ। আমি নিজেও বুঝতে পারছি না কি করব, কি হচ্ছে এসব। আমাদের ফলো করবে কে এখানে? কেউ তো একজন আছে যে আমাদের সব খবর ওই লোকটাকে দিচ্ছে। কাকে স্যার? যে আমাদের সাথে ট্রেনিং করে আমাদের বিপদে ডেকে এনেছিল? ঠিক ধরেছ। এদিকে রফিক আর রকি ওখানে আশেপাশে ছিল। ওরা আবারও আক্রমণ করে বসে, কিন্তু এবার আকাশের কাছে কোনো হাতিয়ার ছিল না ভালো, শুধু কয়েকটা হ্যান্ডগান ছাড়া। সেগুলোতেই ওদের উপর আক্রমণ করতে থাকে, যার কারণে আকাশের বুকে এসে গুলি লাগে। আর আবির আর ওদের কিছু সেনা পাল্টা আক্রমণ করাতে নিজেদের গাড়ি রেখে পালিয়ে যায়। আকাশ, তোমার কিছুই হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাকি সেনা মিলে আকাশকে ওদের গাড়িতে তুলে নেয়। এরপর ওই গাড়িতে করে ওরা হসপিটালে চলে আসে। এদিকে ইরাকে কোনো কিছু এখনো জানায়নি, শুধু বলেছি আকাশ হেডকোয়ার্টারে ফিরতে কিছু লেট হবে 3 দিন পরে। আবির, ইরা ঠিক আছে তো? ভাবি তো ঠিক আছে, কিন্তু তুই ইরার চিন্তা কেন করছিস? কারণ ওর মেন টার্গেট আমি না, মেন টার্গেট হলো ইরা। কি বলছিস এইগুলো তুই? আমি ঠিক বলতেছি, ও চায় তোমাকে মেরে ইরাকে বিয়ে করবে। কিন্তু ভাবি তো অন্য কাউকে বিয়ে করবে না। জানি, কিন্তু ওই লোকটা তো ইরাকে ছেড়ে দিবে না। কোনো না কোনোভাবে ইরাকে তো নিজের করে নিবেই, জোর করে হলেও। তাহলে এখন উপায় কি? আগে হেডকোয়ার্টারে চলো, ওখানে স্যার আজকে অবসরে যাবে, তারপর আমরা বাকিটা বুঝে নেব। ঠিক আছে, চল। ওরা ওখানে আসে। এদিকে ওদের স্যার ততক্ষণে সবটা কাজ শেষ করে নেয়। আকাশকে দেখার পরে আপনারা জানতে চেয়েছেন আমার জায়গায় কে বসবে, তা এখন আপনারা জানতে পারবেন। স্যার, উনি কে? নাম কি ওনার? ওর নাম আকাশ। আজকে থেকে ওই হবে নৌবাহিনীর সেনার প্রধান। কথাটা শুনে আকাশ নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এদিকে বাকিরা তো অনেক খুশি হয়ে যায়, কি করবে না করবে। আকাশকে মঞ্চে ডেকে এনে একটা মেডেল পরিয়ে দেয় আর একটা কাগজে সাইন করে দিতে বলে। আকাশও তাই করে। একদিন পর এই খবরটা একজন শুনতে পায়। স্যার, এবার তো ওই ছেলেটা নৌপ্রধান হয়ে গেল, এখন তো কি আমরা কিছুই করতে পারবো না। কথাটা শুনে ওরা মোটামুটি চিন্তিত হয়ে পড়ে, কেননা আগের তুলনায় এবার আকাশের পাশে অনেক সিকিউরিটি থাকবে। এই দিকে দিন যেতে থাকে। আকাশ এখনও ইরাকে কিছুই জানেনি, কারণ এতে ইরা অনেক খুশি হবে। কারণ আকাশ চায় ওকে আরও পরে জানাতে, যেদিন ওই লোকটাকে খুঁজে বের করতে পারবে। সেদিকে কাজ করতে থাকে 1 মাস যেতে। ওগো, শুনছো? কাকে বলছেন? আমাকে নাকি? তুমি ছাড়া আর কে আছে বলো আমার? তোমাকে বলবো না তো কাকে বলবো শুনি? হুম হুম সেটাও তো ঠিক, তা বলো কি বলতে চাও? তোমার জন্য সারপ্রাইজ আছে। যেমন? ইরা কিছু একটা আকাশের হাতের উপরে দেয়, যেটা দেখে আকাশে তো খুশিতে চোখে পানি চলে আসে। আর ইরাকে কোলে নিয়ে কপালে চুমু দিতে থাকে, কিন্তু চোখে পানি দেখে। কি ব্যাপার, তুমি কি খুশি হওনি? এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আর আমিও তোমাকে একটা খুশির খবর দেব। সত্যি? কি খুশির খবর শুনি? আকাশ ইরাকে একটা নেকলেস আর একটা আইডি কার্ড দেয়।
এইগুলো দেখে তো ইরা এবার আরও বেশি খুশি হয়। তুমি আমাকে এতদিন ধরে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে যেদিন এই খুশির খবরটা দিবে আমি সেদিন তোমাকে জানাবো। তুমি আমাকে এখন জানালে আমিও তোমাকে জানালাম। তুমি তো অনেক লেট করে জানালে। তুমিও তো। আমারটাই তো সময় লাগে, তোমারটাই তো না থাক। জানি। এভাবে 3 মাস কেটে যায়। আকাশ তো এখন ইরার উপরে আরও বেশি যত্ন নিতে থাকে। একদিন আকাশকে না বলে ইরা চলে যায় হসপিটালে। ঠিক তখনই বাঁধল সমস্যা। কে বা কারা ইরাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। আর সেই খবরটা আকাশের কানে আসতে পুলিশ থেকে শুরু করে সবাইকে কাজে লাগিয়ে দেয়। আকাশ ভালো করে জানে এরকম কিছু হবে, সেজন্য ইরার হাতের আংটি আর গলার লকেটের সাথে ট্র্যাকার লাগিয়ে দেয়, যেন কোনো বিপদ হলে জানতে পারে আর খুঁজে বের করতে পারে। এইদিকে তুই আমাকে কিডন্যাপ করেছিস? কেন, অবাক হয়েছিস নাকি? অবাক তো হওয়ারই কথা। অনেক প্ল্যান করেছি, কিন্তু আজকে এসে না পূরণ হলো। তার মানে তাহলে এতগুলো ঘটনা তুই ঘটালি? কেন করলি এই সব? সবটাই তো তোকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য? মানে? তোকে পাওয়ার জন্য। তুই কবে থেকে আমাকে ভালোবাসা শুরু করলি? যেদিন থেকে তুই আমার বন্ধু ছিলি সেদিন। দেখ আদি, ভালো হবে না কিন্তু। তুই কিন্তু ভুল করছিস। এখানে ভুলের কি আছে? শেখ, তোকে তো আমি বিয়ে করব। দেখ, আমি তোকে বিয়ে করব না। বিয়ে না করলেও তোর সাথে আমি কয়েকটা রাত কাটাবো, এতেই আমার হয়ে যাবে। ছি ছি আদি, তুই এতটা নিচে নেমে গেছিস? নিচে তো আমি অনেক আগেই নেমেছি। যেদিন থেকে জানলাম তুই আকাশকে ভালোবাসিস, সেদিন থেকে আকাশকে মেরে ফেলার জন্য আমি অনেক কিছু ট্রাই করি, কিন্তু কোনো না কোনোভাবে ও বেঁচে যায়। তারপরও আমি থেমে থাকিনি। অনেকভাবে ওকে আমি মারার চেষ্টা করি, কিন্তু তাও কোনো ক্ষতি আমি করতে পারিনি। আর এই সব কিছু করেছি আমি শুধু তোর জন্য। তোর জন্য আমি এত কিছু করেছি, তাও তোকে আমি আটকাতে পারিনি। তার মানে ওই অ্যাটাকগুলো তোর ছিল? আমার ছিল, তবে এবার তো তোকে পেয়ে গেছি, এখন আর কোনো চিন্তা নেই আমার। তুই কি ভেবেছিস আকাশ তোকে খুঁজে পাবে না? কিভাবে খুঁজবে? না তোর কাছে কোনো ফোন আছে, আর নাই এই জায়গায় ঠিকানা ও জানে, তাহলে কোনোভাবেই তো ট্র্যাক করে আসতেও পারবো না। এদিকে ওরা তো ঝগড়া করতে থাকে। এদিকে এই ঠিকানায় আকাশ চলে আসে। ওই বাড়িটা চারিদিক দিয়ে ঘিরে রাখে, কেউ যেন বেঁচে ফিরতে না পারে। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। এদিকে আকাশ আবিরকে নিয়ে ভিতরে চলে আসে। ভিতরে এসে তো অবাক হয়, কেননা এরা যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে আদি। দেখি তুই এখানে কেন? আমার বউকে তুই তুলে নিয়ে এসেছিস আর বলছিস আমি কেন এখানে? তুই এখানকার ঠিকানা জানলি কি করে? ওই সবটা কি তোকে বলতে যাবো নাকি? ওই রফিকা আর রনি, তোরা কেউ বলে দিস তো। কি বলছেন স্যার? আমরা কেন বলবো? আমি তো জানি না। তাছাড়া আমরা জেনে শুনে কেন নিজেদের বিপদ ডেকে আনবো? তাহলে তুই জানলি কি করে? সেসব কথা বাদ দে, তুই এখন এটা বল, তুই কি এখানে একাই আছিস নাকি আরও লোকজন আছে? দেখ, এখানে সময় নষ্ট করতে পারবো না। এরা এমনিতেই অসুস্থ, তাই এখন তাড়াতাড়ি এই দিকটা সামলাতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে মারামারি হবে, যে জিতবে সেই ইরাকা পাবে। আকাশ, তুমি ওর সাথে মারামারি করতে যেও না। কেন রে, তোর হাজবেন্ড কি মারামারি করতে পারে না? তুই ভালো করেই জানিস আমি কি কি করতে পারি বা না পারি। সেই জন্যই তো মারামারি হয়েছে। এদিকে ওরা মারামারি করতে থাকে, দুজনে সমানভাবে মার খেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে আকাশ আদিকে অনেক বেশি মারতে থাকে। এতে আদি কিছুক্ষণ পর আর পেরে ওঠে না। আমাকে যেতে দে আকাশ, আমি কথা দিচ্ছি আর কখনো তোদের ক্ষতি করব না। তোকে ছেড়ে দেওয়াটাই হবে সবচেয়ে বেশি বোকামি, সেটা তো আমি করব না। সেই জন্য তোকে তো মরতেই হবে। এই বলে ওখানে থাকা বাকিদেরও একসাথে মেরে ফেলে। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। এদিকে ইরা তো এখনো ভয় পেয়ে আছে, কেননা কখনো এত কাছ থেকে মানুষকে মরতে দেখেনি গুলি খেয়ে। এইদিকে অনেকটা সাহস দেয় ইরাকে। এভাবে আরও 5 মাস যাওয়ার পরে 10 মাস পূর্ণ হয়ে গেল। একে নিয়ে হসপিটালে যাওয়া হলো। ওখানে ইরার ফুটফুটে একটা বেবি হয়। আর এখানে আবিরও ছিল, সাথে বাকিরাও। বাহ আকাশ, দেখ তো একদম তোর মতো হয়েছে। ছেলে যখন আমার, তখন আমার মতোই তো দেখতে হবে।
সেটাও ঠিক। তা ছেলে কি তোমার একার নাকি? হুম হুম। দুজনেরই কিন্তু ছেলে হবে আমার মতো। তোমার মতো কি শুনি? হুম হুম, বলো বলো। এই যে আমারই মতো নৌপ্রধান হবে। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।